শুনতে পাচ্ছি, বলো। স্যার, আমার এক্সামের কপি সেদিন আপনি বলেছিলেন যে আপনি মেবি 1 নাম্বারটা চেক করেন নাই। তারপর বলছেন যে মার্কশিট ঠিক করে দিবেন, তো স্যার আমার ওটা তো। আসলে বেশ কিছু, মানে আমি বেশ কিছু বলতে আমি আসলে সবগুলোই নতুন করে চেক করবো। তো সবগুলো নতুন করে চেক করার আগে আমি চাচ্ছিলাম যে যাদের যাদের আনসার স্ক্রিপ্ট চেক করা বাকি আছে, তারা যদি একবার যদি চেক করে ফেলে, তাহলে আজকের দিনটা চলে গেলেই আমি কালকে আর পরশু দিন তো অফ ডে আছে, কাল পরশুর মধ্যে চেক করবো সবগুলো। মানে যাচ্ছিলাম যে শুধু তোমারটা না, মানে সবগুলো, মানে যাদের যাদের প্রবলেম হবে সবারটা একসঙ্গে কারেকশন করে তারপর মার্কস আপডেট করতে চাচ্ছি। সো আচ্ছা, আমি কি আপনাকে মেল দিয়েছিলাম, তো 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 হ্যাঁ, রিপ্লাইটা শোনো নেওয়ার না, জন্য। মানে আমি এটা এই জন্য আজকে মানে অফিসটা এই জন্যই রাখছি যে আজকে সবাই যদি তারা চেক করতে চায় আজকে তাদেরকে চেক করার অপরচুনিটি দিয়ে তারপর উইকেন্ডের মধ্যে কাল পরশুর মধ্যে সেটা আপডেট করে দিতে পারবো hopefully। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আমাদের যেহেতু লাস্ট ক্লাসে যারা যারা ছিলেন না, আমরা লাস্ট ক্লাসে সিলেবাস তেমন শুরু, মানে সিলেবাস শুরুই করিনি। মেনলি আমাদের ফাইনালের সিলেবাসের ব্যাপারে কিছুটা ডিসকাশন ছিল। আমাদের ফাইনালের সিলেবাসের মধ্যে আহ, যা যা থাকবে শুরুতেই হচ্ছে আমরা ফার্স্ট টপিক হচ্ছে সুপারপজিশন থিওরাম, এরপরে থাকবে সোর্স ট্রান্সফর্ম, এরপরে নেক্সট আছে হচ্ছে থেভেনিনস থিওরাম, এরপরে নর্টনস থিওরাম, এন্ড দেন আছে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। তো এই কয়েকটা পড়লে আমাদের এই ডিসি সার্কিট পার্টটুকু শেষ হয়ে যাবে। আমরা ডিসি সার্কিটে ইমিডিয়েট আগে থেকে যা পড়ছিলাম সেখান থেকে শুরু করে আমাদের এই নেক্সট যে টপিকগুলো সুপারপজিশন থিওরাম, সোর্স ট্রান্সফর্ম, দেন হচ্ছে থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এই পর্যন্ত পড়া হলেই মোটামুটি আমাদের ডিসি সার্কিট পার্টটুকু শেষ। এরপরে আমাদের শুরু হবে এসি সার্কিটের পার্ট। তো এই ডিসি সার্কিটের সাথে এসি সার্কিটের বেসিক ডিফারেন্সটা কি সেটা আমরা এই এসি সার্কিট পড়ানোর শুরুতেই খুব ডিটেলসে ডিসক্রাইব করবো। সো যদিও যেহেতু নন ডিপার্টমেন্টাল কোর্স, নর্মালি আমরা টিপুলিতে যখন ইলেকট্রিক্যাল সার্কিট পড়াতাম মেইনলি অ্যাপ্লিকেশন বেসড পড়ানো হতো, লাইক আমরা কেভিএল অ্যাপ্লাই করতেছি কেন দরকার পড়তেছে, ইকুইভ্যালেন্ট রেজিস্টার ক্যালকুলেট করতেছি কেন দরকার পড়তেছে, ক্যাপাসিটর পড়বো, রেজিস্টরে কেন দরকার, ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করা কোথায় দরকার। এই টাইপগুলো আমরা ট্রিপল ডিপার্টমেন্টের শুরুর দিকে করতাম, যেটা আমি রেজওয়ান স্যার যখন একসাথে ক্লাস নিতাম আমরা এই বেসিক কনসেপ্টগুলো প্রচুর বলতাম। তো তখন আমাদের যেটা ফিডব্যাক ছিল সেটা হচ্ছে স্টুডেন্ট আসলে ইলেকট্রিক্যাল সার্কিটটা একদম শুরুর দিকে পড়তো জুনিয়র লেভেলের। এই টাইমটাতে আসলে স্টুডেন্টদের এই অ্যাপ্লিকেশন বেসড জিনিসটা খুব একটা তাদের মাথায় থাকে না। এই টাইমটাতে তাদের কাছে জাস্ট হচ্ছে প্রসিডিউর শেখানো, সেই প্রসিডিউর ওয়াইজ আমরা ম্যাথ করে যাচ্ছি, নাম্বার পাচ্ছি, এটা দিকেই ফোকাস থাকে। তো পরের দিনে স্যার আর আমি একসময় ডিসকাস করছিলাম যে আমরা শুরুর দিকের কোর্স গুলোতে এই অ্যাপ্লিকেশন খুব একটা হয়তো বলার দরকার পড়বে না, কারণ কেউ মাথায় রাখে না। তো এজন্যই আমরা হয়তো এই আপাতত অ্যাপ্লিকেশনের দিকে খুব একটা হয়তো যাব না। হয়তো যেমনিতে যেহেতু সিএসসি টা নন ডিপার্টমেন্টাল কোর্স হিসেবে সার্কিট আছে, বাট এসি সার্কিট যখন আমরা পড়বো, এসি সার্কিটের ক্ষেত্রে মোটামুটি যতগুলো কন্টেন্ট আমরা পড়বো, এসি সার্কিটের ইম্পিডেন্স, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, সব সময় আমরা মোটামুটি সেটা অ্যাপ্লিকেশন বেসড পড়াশোনা করার ট্রাই করবো। কারণ যেহেতু আমাদের রিয়েল লাইফে বাসা বাড়িতে আমরা হাউস হোল্ডে যেহেতু এসি সিগন্যালই যেহেতু ইউজ করি, সো ওখানে আসলে আমাদের অনেক কিছু বোঝানোর জন্য রেফারেন্স টানাই লাগবে। বাট আমরা আজকে যা করব সেখানে আসলে অত এক্সাম্পল মনে হয় না দিলেও চলবে। বাট আমি লাস্ট ক্লাসে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এই ডিসি সার্কিটের আর বাকি যা যা পার্ট বাকি আছে, সুপারপজিশন থিওরাম, সোর্স ট্রান্সফর্ম, থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম, এন্ড ফাইনালি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এই পাঁচটা টপিকের জন্য আমরা মিডের আগে যে মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস পড়ে আসছি, এই মেশ অ্যানালাইসিস এন্ড নোড অ্যানালাইসিস এর কনসেপ্ট দিয়েই আমাদের আর যে বাকি পাঁচটা থিওরাম বাকি আছে, এই থিওরাম গুলো আমরা এক্স্যাক্টলি নোড অ্যানালাইসিস আর মেশ অ্যানালাইসিস দিয়েই সলভ করবো। মানে এই থিওরাম গুলো ডিফারেন্ট কোনো কিছু না, জাস্ট ওই নোড অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস দিয়েই এইগুলো করতে হয়। তো এই জন্য আমি মনে হয় লাস্ট ক্লাসে বলছিলাম যে যাদের যাদের নোড আর মেশে প্রবলেম আছে তারা একটু কনসেপ্টটুকু ক্লিয়ার করে নিও। কারণ আমার যতদূর জানা সেটা হচ্ছে এই যে পাঁচটা থিওরাম আমরা পড়বো, এখানে মনে হয় ফাইনালে 25 এর মধ্যে 10 মার্কস এখান থেকেই থাকবে। ফাইনালে যে 25 থাকবে তার মধ্যে অলমোস্ট 10 মার্কস এর মতো এই পাঁচটা থিওরাম থেকে থাকবে। সো আবারও বলে দিচ্ছি, যারা মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস ভালো মতো করোনি, তারা আবার ভালো মতো এই জিনিসটা একটু রিভিউ দিয়ে নিও। অবভিয়াসলি আমি যখন আজকে যখন ক্লাস নিব আমি ধরেই নিচ্ছি যেহেতু আমি মিডের আগে মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস অনেক লং টাইম ধরে করে আসছি, তো হয়তো অত বেশি সার্কিট দেখা যাবে যে আমি মেশ অ্যানালাইসিস হয়তো পুরোটা সলভ করবো না, তোমাদেরকে বলে দিব যে তোমরা নিজেরাই করে ফেলো। তো আমরা আমাদের সিলেবাস আজকে শুরু করি। আর স্টিল যেহেতু আমি যদি কিছুটা জাম্প করে করে করবো, কারো যদি প্রবলেম হয় মাঝখানে একটু বলো, তখন আমরা না হয় ডিটেলসে করার ট্রাই করবো। তো আমরা এই ফাইনালের সিলেবাস আমাদের শুরু হচ্ছে চ্যাপ্টার 4 থেকে।
আমাদের রেফারেন্স বুকে টেক্সট বুকে সফট কপি তো আপলোড করাই আছে। চ্যাপ্টার 4 থেকে আমরা এই ফাইনালের সিলেবাসটুকু শুরু করতেছি। আর সুপার পজিশন থিওরাম মোস্ট প্রবাবলি আর্টিকেল 4.3 তে আছে খুব সম্ভবত। সুপার পজিশন থিওরাম আছে আর্টিকেল 4.3 তে। তো এখান থেকে আমার কাছে মনে হয় যে থিওরিটিক্যাল জিনিস না পড়ে সুপার পজিশন থিওরাম কি আমরা ডিরেক্ট একটা ম্যাথ সলভ করার ট্রাই করি। আর সুপার পজিশন থিওরামের একটা ম্যাথ সলভ করি, কোশ্চেনটা লিখি, তারপর সুপার পজিশন থিওরাম দিয়ে কিভাবে এটা সলভ করতে হবে সেটা বলে দিব, তখনই আমরা জেনে যাবো যে সুপার পজিশন থিওরামটুকু কি জিনিস। ধরো কোশ্চেনটা আমাদেরকে এভাবে করলো, ফাইন্ড দ্য ভ্যালু অফ আই বা ফাইন্ড আই, এটাই মনে মোর প্রিসাইজ, ইউজিং সুপারপজিশন থিওরাম। সুপারপজিশন থিওরাম একটু শর্টে লিখলাম আমি। সুপারপজিশন থিওরামে সার্কিটে আমাদের যে কোশ্চেন গুলো থাকে নরমালি এরকমই থাকবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আই, না ফাইন্ড আই ইউজিং সুপারপজিশন থিওরাম। আচ্ছা, তো একটা সার্কিট দেয়া আছে, সার্কিটে আই নামের একটা কারেন্ট আছে, এই আই কারেন্টের ভ্যালুটুকু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এন্ড যে থিওরামটা আমরা ব্যাক সাইডে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সুপারপজিশন থিওরাম। তো আমি যদি এটা সলভ করতে চাই এবং সলভ করবো এট দ্য সেম টাইম সুপারপজিশন থিওরামটা কি জিনিস সেটা এখানে আমরা ডিসক্রাইব করব। তো আমরা সলভ করার আগে একটু দেখে নিই যে আমাকে যে কারেন্ট আইটুকু ক্যালকুলেট করতে বলছে, এই কারেন্ট আইটা আসলে সার্কিটের কোন এলিমেন্টের কারেন্ট সেটা আগে একটু দেখে নিই। তো সার্কিট দেখে আমি বুঝতেই পারছি এটা অবভিয়াস যে আই হচ্ছে সেই কারেন্ট যেটা এই 8 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে ফ্লো করে। এই 8 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে ফ্লো করে যে কারেন্টটা সেটাই হচ্ছে আই। সো আমি তাহলে আপাতত এটা মার্ক করে রেখে, যদিও দরকার না, আমি শুধু নিজের বোঝানোর জন্য ফার্স্টের দিকে লিখলাম যে I is actually the current flow through the resistor of 8 ohm. তো ফ্যাক্ট হচ্ছে, এবার আমরা একটু চিন্তা ভাবনা করি যে আমরা সার্কিটে জানি যে নরমালি সার্কিটে দুই টাইপের কম্পোনেন্ট থাকে। এক টাইপের কম্পোনেন্টকে আমরা বলি হচ্ছে সোর্স, যাদের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার প্রোভাইড করা। আর এক টাইপের কম্পোনেন্ট হচ্ছে তোমার হচ্ছে লোড। তো সোফার আমরা লোড বলতে শুধু রেজিস্টরকেই বুঝতে পারছি, এদের কাজ হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব করা। তো একটা সার্কিটে একটা রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করুক, আর একটা রেজিস্টারের একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হোক, বা একটা রেজিস্টার পাওয়ার অ্যাবজর্ব করুক, যাই করুক না কেন, সেই সবগুলোর আসে হচ্ছে ভোল্টেজ সোর্স থেকে, বা সরি ইন জেনারেল সোর্স থেকে। সার্কিটে কিছু সোর্স থাকে যারা পাওয়ার প্রোভাইড করে, রেজিস্টররা সেই পাওয়ার গুলোই অ্যাবজর্ব করে, সেই পাওয়ার অ্যাবজর্ব করার জন্য এই রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করে, রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজটুকু আসে, সবগুলোই মেইনলি আসে সোর্স থেকে। কারণ যদি সার্কিটে যদি কোনো সোর্স না থাকতো তাহলে রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতো না, বা সার্কিটে যদি কোনো সোর্স যদি না থাকতো তাহলে রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজও তোমার ক্লিয়ার, মানে ভোল্টেজ ডিফারেন্স, পটেনশিয়াল ডিফারেন্সটুকু অ্যাপারেন্ট হতো না। মানে একটা রেজিস্টারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করে সেটাও আসে সোর্স থেকে, রেজিস্টারের অ্যাক্রসে যে পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়, সেটা পটেনশিয়াল ড্রপ হয়, সেটাও আসে সোর্স থেকে। বা একটা রেজিস্টার যে পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করে, সেই অ্যাবজর্ব পাওয়ারের অ্যামাউন্টও আসে আলটিমেটলি সোর্স থেকে। সোর্স পাওয়ার প্রোভাইড করে দেখেই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, রেজিস্টারের মধ্যে পটেনশিয়াল ড্রপ ঘটে, এন্ড রেজিস্টার পাওয়ার অ্যাবজর্ব করে। তো ফ্যাক্ট হচ্ছে সার্কিটে যদি এই সার্কিটটা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যদি এমন হতো যে সার্কিটে শুধুমাত্র 8 ভোল্টের ভোল্টেজ সোর্সটা আছে, এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি সার্কিটটুকু যদি অ্যানালাইজ করি তাহলে সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সোর্স আছে টোটাল 3টা। একটা আছে 8 ভোল্টের ভোল্টেজ সোর্স, একটা আছে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স, আর একটা আছে 6 ভোল্টের ভোল্টেজ সোর্স। আসলে সোর্সের ডেফিনেশন মানে আমরা আগে সেভাবে হয়তো একবার দিয়ে ফেলছি, বাট আমরা যেহেতু কারেন্ট আর ভোল্টেজ এখানে আসছে, একটু ডিপ লেভেলের কনসেপ্ট। সেটা হচ্ছে যে সোর্স মানে হচ্ছে যাদের কাজ হচ্ছে পাওয়ার প্রোভাইড করা। সোর্স মানে যে ভোল্টেজ সোর্স মানে যে ভোল্টেজ প্রোভাইড করে তা না, সোর্স মানে হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার প্রোভাইড করে। যেটা হচ্ছে ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সের কাজ হচ্ছে পাওয়ার প্রোভাইড করা, কিন্তু এর ভোল্টেজটা থাকে কনস্ট্যান্ট। মানে 8 ভোল্টের ভোল্টেজ সোর্সের মধ্যে হচ্ছে কি, ভোল্টেজ সোর্স ধরো একটা ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে 8 ভোল্ট। আচ্ছা, 8 ভোল্টের ভ্যালু মানে হচ্ছে এ কনস্ট্যান্ট 8 ভোল্ট প্রোভাইড করবে। ভোল্টেজ সোর্স মানে হচ্ছে ভোল্টেজ কনস্ট্যান্ট, ভোল্টেজ সোর্স মানে হচ্ছে ভোল্টেজ কনস্ট্যান্ট, বাট যে কারেন্ট আছে এখান থেকে যে কারেন্টটুকু আসবে সেটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট না। ধরো 8 ভোল্টের ভোল্টেজ সোর্স, এর সাথে তুমি একটা রেজিস্টার কানেক্ট করলা যেটার ভ্যালু হচ্ছে সে ফর এক্সাম্পল 2 ওহম।
তাহলে সার্কিটে কারেন্ট কি পরিমাণ ফ্লো করবে, I ইকুয়াল টু 8/2 ইকুয়াল টু 4। আবার যদি এই সার্কিটে এই রেজিস্টরটা ফেলে যদি 2 ওহম না হয়ে, সরি শোনা যাচ্ছে? স্যার আপনার কথা আটকায় যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, আমার ফোনে একটা কল আসছিল তো এই জন্য। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। ওকে। সো সার্কিটে যদি আমি 8 ভোল্টের ভোল্টেজ সোর্সের সাথে 2 ওহমের একটা রেজিস্টর যদি কানেক্ট করতাম, তাহলে কারেন্ট ফ্লো করতো 4। বাট সার্কিটে যদি ধরো এই রেজিস্টরটা 2 ওহম না হয়ে এটা যদি 4 ওহম হতো, তাহলে কারেন্টের ভ্যালু কি হতো, I ইকুয়াল টু 8/4 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তো ভোল্টেজ সোর্স হচ্ছে এটাই, মানে ভোল্টেজ সোর্সের কাজ হচ্ছে পাওয়ার প্রোভাইড করবে, বাট এমন ভাবে প্রোভাইড করবে যে ভোল্টেজের ভ্যালুটুকু কনস্ট্যান্ট। তুমি রেজিস্টরের ভ্যালু যাই কানেক্ট করো না কেন তাতে কিছু আসে যায় না, 8 ভোল্ট 8 ভোল্টই সে প্রোভাইড করবে, বাট কারেন্টটুকু ডিফারেন্ট হতে পারে। ভোল্টেজ সোর্সের কাজ হচ্ছে যে সে কনস্ট্যান্ট ভোল্টেজ প্রোভাইড করবে, কিন্তু কারেন্টের ভ্যালুটুকু ডিপেন্ড করবে রেজিস্টরের উপর। রেজিস্টরের ভ্যালু যদি চেঞ্জ করো তাহলে কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভোল্টেজের ভ্যালু কখনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের কাজ। আর আমরা যদি আরেকদিকে যদি বলি কারেন্ট সোর্সের কথা, যদি বলি কারেন্ট সোর্স মানে হচ্ছে এও পাওয়ার প্রোভাইড করবে, বাট এর কাজটা হচ্ছে কারেন্টের ভ্যালুটুকু কনস্ট্যান্ট। মানে ভোল্টেজ সোর্সও তোমাকে কারেন্ট আর ভোল্টেজ দেয়, কারেন্ট সোর্সও তোমাকে কারেন্ট আর ভোল্টেজ দেয়, বাট ডিফারেন্সটা হচ্ছে কারেন্ট সোর্সের সময় ভোল্টেজটুকু কনস্ট্যান্ট থাকে না, শুধু কারেন্টটুকু কনস্ট্যান্ট থাকে। সো এক্সাম্পল যদি ধরি, ধরো যাক একটা কারেন্ট সোর্স আছে যা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন এর সাথে তুমি যদি একটা যদি 1 ওহমের রেজিস্টর যদি কানেক্ট করো, তাহলে ভোল্টেজ V ইকুয়াল টু 2 ইনটু 1 ইকুয়াল টু 2 ভোল্ট হবে। আবার যদি এই রেজিস্টরটাকে চেঞ্জ করে তুমি যদি এখানে একটা যদি 4 ওহমের যদি ভোল্টেজ সোর্স, সরি রেজিস্টর কানেক্ট করো, তাহলে ভোল্টেজ হয়ে যাবে 2 ইনটু 4 ইকুয়াল টু 8 ভোল্ট। তাহলে খেয়াল করে দেখো যে কারেন্ট সোর্স মানে হচ্ছে সেই টাইপের সোর্স যে কারেন্টের ভ্যালুটুকু কনস্ট্যান্ট রাখে। তুমি কি ভ্যালু রেজিস্টর ইউজ করছো তাতে কিছু আসে যায় না, সে আজীবন তোমাকে 2 অ্যাম্পিয়ারই প্রোভাইড করবে। ভোল্টেজটুকু ডিফারেন্ট হতে পারে রেজিস্টরের উপর ডিপেন্ড করে, বাট কারেন্ট অলরেডি কনস্ট্যান্ট। মানে এত কিছু বলার মেইন ফ্যাক্ট হচ্ছে যে একটা ভোল্টেজ সোর্সের কারণে সার্কিটে ভোল্টেজও আসে কারেন্টও আসে, একটা কারেন্ট সোর্সের কারণেও সার্কিটে ভোল্টেজ আসে কারেন্ট আসে, বাট ডিফারেন্স হচ্ছে যে যখন আমি ভোল্টেজ সোর্স ইউজ করি তখন ভোল্টেজের ভ্যালুটুকু কনস্ট্যান্ট, কারেন্টের ভ্যালু রেজিস্টরের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট হতে পারে। আর যখন আমি কারেন্ট সোর্স ইউজ করব তার মানে হচ্ছে তখন কারেন্টের ভ্যালু কনস্ট্যান্ট, কিন্তু ভোল্টেজের ভ্যালুটুকু সার্কিটের উপর রেজিস্টরের উপর ডিপেন্ড করে ডিফারেন্স হতে পারে। যে কারণে এত কিছু বললাম তার মেইন কারণটা হচ্ছে যে আমাকে এই যে কোশ্চেনটা করছে, এই কোশ্চেন আমাকে বলছে যে 8 ওহমের যে সোর্সটা আছে, সরি সার্কিটে 8 ওহমের যে রেজিস্টরটা আছে, এই রেজিস্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেটা ক্যালকুলেট করতে বলছে, আর আমাকে অ্যাপ্লাই করতে বলছে সুপারপজিশন থিওরাম। আর আমি এখনো জানি না যে সুপারপজিশন থিওরামটা কি, বাট আমি একটু নর্মাল কনসেপ্টের দিকে যদি কথা বলি, সেটা হচ্ছে যে সার্কিটের সোর্স আছে টোটাল 3টা। তাহলে এই যে কারেন্ট I অফ 8 ওহম, আমাকে যে কারেন্ট I টুকু ক্যালকুলেট করতে বলছে, I হচ্ছে 8 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা। এখন 8 ওহমের উপর সার্কিটে যতগুলো সোর্স আছে সবারই কন্ট্রিবিউশন থাকবে এই I এর উপরে। এই 8 ওহমের উপর নেট যে কারেন্ট I ফ্লো করবে, এই I এর উপর 8 ভোল্ট ভোল্টেজ সোর্সেরও কন্ট্রিবিউশন থাকবে, এই I এর উপরে 2 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্স আছে সেটারও কিছুটা কন্ট্রিবিউশন থাকবে, এন্ড অবভিয়াসলি এই I এর উপরে এই যে 6 ভোল্টের যে ভোল্টেজ সোর্স আছে তারও কিছুটা কন্ট্রিবিউশন থাকবে। মানে একটা সার্কিটে যে কোনো একটা সার্কিটে যখন মাল্টিপল সোর্স থাকে, যতগুলোই সোর্স থাকুক না কেন, সবগুলো সোর্সই সার্কিটের বিভিন্ন এলিমেন্টের কারেন্ট আর ভোল্টেজের জন্য কন্ট্রিবিউট করে। কারণ সোর্সের কাজই হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট করা, আর পাওয়ার মানেই হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের মাল্টিপ্লিকেশন। তার মানে 8 ভোল্ট থেকেও সার্কিটে একটা ভোল্টেজ আর কারেন্ট যায়, 2 অ্যাম্পিয়ার থেকেও প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে একটা ভোল্টেজ আর একটা কারেন্ট যায়, 6 ভোল্ট থেকেও একটা ভোল্টেজ একটা কারেন্ট যায়। মানে ব্যাপারটা হচ্ছে যদি আমি যদি এই দিকে যদি ব্যাপারটা যদি খেয়াল করি অনেকটা এরকম, ধরো তোমার এখানে একটা মোটর আছে, এই মোটর দ্বারা দুটা মোটর আছে প্যারালালি, দুটা মোটর থেকে একটা মোটর দ্বারা তুমি এই ডিরেকশনে ওয়াটার ফ্লো করাচ্ছ, আর আরেকটা মোটর দ্বারা এই ডিরেকশনে তুমি ওয়াটার ফ্লো করাচ্ছ। তাহলে এখানে যদি একটা কোন একটা যদি কম্পোনেন্ট থাকে বা একটা চেম্বার যদি থাকে, তাহলে আমি যদি তোমাকে বলি যে এই চেম্বারটার উপর নেট কি পরিমাণ ওয়াটার ফ্লো হচ্ছে, তাহলে নেট অ্যামাউন্টটুকু তো দুটার উপরই ডিপেন্ড করবে। এই ওয়াটার, এটা যদি ওয়াটার 1 হয়, এটা যদি ওয়াটার 2 হয়, দুটোর উপরেই তো ডিপেন্ড করবে। দুটো অ্যাডও হতে পারে, ডিফারেন্সও হতে পারে, বাট এর কারেন্টটা ধরো হতে পারে, এখানে যদি ধরি ওয়াটার টোটাল অ্যামাউন্ট এমন হতে পারে W1 প্লাস W2, এটাও হতে পারে, বা W1 মাইনাস W2 হতে পারে, বা W2 মাইনাস W1 হতে পারে, ডিরেকশনের উপর ডিপেন্ড করতেছে।
বাট ফ্যাক্ট হচ্ছে যতগুলো সোর্স থাকবে তাদের সবারই ইম্প্যাক্টই আর কি প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে চলে যায়। সো সুপারপজিশন থিওরাম হচ্ছে এই জিনিসটাই বলে যে একটা সার্কিটে যদি তোমাকে কোনো জায়গায় যদি তুমি কারেন্ট বা ভোল্টেজকে যদি ক্যালকুলেট করতে চাও, সার্কিটে যদি কোনো জায়গায় যদি তুমি কারেন্ট বা ভোল্টেজ ক্যালকুলেট করতে চাও, তাহলে সেই একটা পার্টিকুলার এলিমেন্টের কারেন্ট বা ভোল্টেজের উপরে প্রত্যেকটা সোর্সেরই কন্ট্রিবিউশন আছে। সো সুপারপজিশন থিওরাম বলতিছে যে আমি যদি সুপারপজিশন থিওরামটা যদি এই সার্কিটের জন্য যদি লিখি, তাহলে সার্কিটে লিখতে পারে আই ইকুয়াল টু 8 ওহম ইকুয়াল টু আই ডিউ টু 8 ভোল্ট ভোল্টেজ 8 ভোল্ট ভোল্টেজ সোর্স প্লাস আই ডিউ টু 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স প্লাস আই ডিউ টু 6 ভোল্ট ভোল্টেজ সোর্স। সুপারপজিশন থিওরাম বলতিছে যে একটা সার্কিটে পার্টিকুলার একটা এলিমেন্টের মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটা প্রত্যেকটা সোর্সের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের সামেশন। একটা সার্কিটে একটা পার্টিকুলার এলিমেন্টের মধ্যে দিয়ে যে ধরনের কারেন্ট ফ্লো করবে সেটা প্রত্যেকটা সোর্সের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের সামেশন। ব্যাপারটা খেয়াল করে ধরো, এটা যদি আমরা যদি একটা এক্সাম্পল যদি চিন্তা ভাবনা করি, ধরো আমরা ক্লাস টেস্ট গুলো নিচ্ছি, আমরা নর্মালি মাঝে মাঝে যেটা গ্রুপ ক্লাস টেস্ট আমাদের হয়, ধরো গ্রুপ ক্লাস টেস্টে ধরো একটা গ্রুপে ধরো মেম্বার হচ্ছে 3 জন আছে, 3 জন করে একটা 3 জনের মেম্বারে একটা করে গ্রুপ ফর্ম করা হলো এবং গ্রুপে ক্লাস টেস্ট আমরা নিচ্ছি। তাহলে গ্রুপে যদি ক্লাস টেস্ট যদি নেওয়া হয় তাহলে ধরো কোশ্চেন অবভিয়াসলি গ্রুপ ক্লাস টেস্টে কোশ্চেন অবশ্যই একটু লেংদি হবে। ধরো আমার টোটাল 3টা কোশ্চেন আছে, ম্যাথ অলিম্পিয়াডে গ্রুপে যেভাবে সলভ করে আর কি। ধরো 3টা কোশ্চেন, তোমাদের গ্রুপে 3 জন মেম্বার, তোমরা নিজেদের মধ্যে একটা একটা করে সেপারেট করে নিলা, 3 জনের মধ্যে একটা একটা করে সেপারেট করে নিলা। ফার্স্ট পার্সনটা কোশ্চেন নাম্বার 1 সলভ করলো, সেকেন্ড পার্সন কোশ্চেন 2 সলভ করলো, এন্ড থার্ড পার্সন কোশ্চেন 3 সলভ করলো। ওকে, তো টোটাল মার্কস তো অবভিয়াসলি সেটাই হবে যে ফার্স্ট স্টুডেন্ট যে ম্যাথটা করছে তার জন্য সে যে মার্কস পেলো, সেকেন্ড স্টুডেন্ট যে ম্যাথটা করলো তার জন্য সে একটা মার্কস পেলো, থার্ড স্টুডেন্ট একটা ম্যাথ সলভ করলো তার জন্য একটা মার্কস পেলো। সো টোটাল মার্কস কত হবে, যে 3 জনের ইন্ডিভিজুয়াল যে কন্ট্রিবিউশন আছে তার সামেশনটাই তো হয়ে যাবে টোটাল মার্কস। কারণ আমি তো কোশ্চেন করছি 3টা, ধরো প্রত্যেকটাই 10 10 করে আছে, তাহলে টোটাল মার্কস হচ্ছে 30। তাহলে ফার্স্ট স্টুডেন্ট যদি 8 পায়, সেকেন্ড স্টুডেন্ট যদি তারটাতে 7 পায়, আর থার্ড স্টুডেন্টের পার্টে যেটা ছিল সে ধরো 0 যদি পায়, তাহলে টোটাল মার্কস হয়ে যাবে আমাদের 15। তো এই হচ্ছে সুপারপজিশন থিওরাম, যে টোটাল মার্কস হবে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের সামেশনের সমান। তাহলে সার্কিটে আমাকে সুপারপজিশন থিওরাম যেটা বলতেছে যে যদি আমি 8 ওহমের মধ্যে দিয়ে টোটাল কারেন্ট ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার টোটাল কারেন্ট হবে 8 ওহমের উপর 8 ভোল্টের কন্ট্রিবিউশন প্লাস 8 ওহমের কারেন্টের উপরে 2 অ্যাম্পিয়ারের কন্ট্রিবিউশন প্লাস এই 8 ওহমের কারেন্টের উপর 6 ভোল্টের কন্ট্রিবিউশন। তো সবগুলো মানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের সামেশনটাই হবে হচ্ছে সুপারপজিশন থিওরামের। এটাই হচ্ছে সুপারপজিশন থিওরাম। বাট একটা ফ্যাক্ট হচ্ছে যে আমি যখন 8 ভোল্টের কন্ট্রিবিউশন ধরবো, যেহেতু 8 ভোল্টের শুধুমাত্র 8 ভোল্টের কন্ট্রিবিউশন, আমাকে ধরে নিতে হবে যে সার্কিটে শুধুমাত্র 8 ভোল্ট ভোল্টেজ সোর্সটা আছে, সার্কিটে আর কোনো সোর্স নেই। মানে আমার সুপারপজিশন থিওরাম যখন অ্যাপ্লাই করতে হবে, আমি যখন সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করব, আমি ধরে নিব যে সার্কিটে শুধু 8 ভোল্ট ভোল্টেজ সোর্স আছে, বাকি ভোল্টেজ সোর্সগুলো ডিঅ্যাক্টিভেটেড। এরপর একটা কারেন্ট ক্যালকুলেট করব। এরপর যখন 2 অ্যাম্পিয়ারের কন্ট্রিবিউশন ক্যালকুলেট করব, তখন আমি ধরে নিব যে 2 অ্যাম্পিয়ারটা অ্যাক্টিভেটেড, বাকি সব ভোল্টেজ সোর্স বাকি সব সোর্স ডিঅ্যাক্টিভেটেড। আবার যখন 6 ভোল্টেজ সোর্সটাকে যখন কনসিডার করব, তখন আমি ধরে নিব যে 6 ভোল্টটা অ্যাক্টিভেটেড, বাকি সব সোর্সগুলো হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড। মানে এট এ টাইম একটা সোর্সকে অ্যাক্টিভ রেখে বাকিগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিলেই ওই সোর্সের কারণে কারেন্টের কন্ট্রিবিউশনটুকু পাওয়া যাবে। একটা ম্যাথ, এই ম্যাথটা যদি আমরা সলভ করি, সলভ করলে তো আমাদের বুঝতে আরো ক্লিয়ার হয়ে যাবে। বাট এই সুপারপজিশন থিওরামটা কি বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, তাহলে সুপারপজিশন থিওরাম থেকে যদি আমি আই ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি এই লাইনটাকে তোমাদের বোঝানোর জন্য লিখছিলাম, তাহলে এই লাইনটাকে যেন একটু ফ্রেশ করে যদি লিখে দিই, তাহলে এটা লিখতে পারি আই ইকুয়াল টু আই অফ 8, মানে এটাকে ধরো আমি নাম দিলাম আই প্রাইম, প্লাস এটা হচ্ছে ধর আই ডাবল প্রাইম, প্লাস হচ্ছে এটাকে ধর হচ্ছে আই ট্রিপল প্রাইম নাম দিলাম। যেখানে আই প্রাইমটা হচ্ছে 8 ভোল্টের কারণে কারেন্টের কন্ট্রিবিউশন, আই ডাবল প্রাইমটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের কারণে কারেন্টের কন্ট্রিবিউশন, আর হচ্ছে আই ট্রিপল প্রাইমটা হচ্ছে তোমার হচ্ছে ধরা যাক 6 ভোল্টের কারণে যে কন্ট্রিবিউশন সেটা। তাহলে আমরা এখন ম্যাথটা সলভ করি, যে কিভাবে সোর্স অ্যাক্টিভেট করব আর কিভাবে সোর্স ডিঅ্যাক্টিভেট করব সেটা আমরা করি। তো ফার্স্ট কাজ হচ্ছে আমরা আগে আই প্রাইমের ভ্যালুটুকু ক্যালকুলেট করব।
আমরা ধরে নিচ্ছি যে সার্কিটে আমরা আই প্রাইমের ভ্যালুটুকু ক্যালকুলেট করব। সো আমি যদি আই প্রাইমের ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি এখানে মার্ক করে দেই যে আমি এখন কাছে আই প্রাইমের ভ্যালু ক্যালকুলেট করতে যাচ্ছি। আর আই প্রাইমের ভ্যালু ক্যালকুলেট করব কখন? যখন অনলি 8 ভোল্ট ইজ অ্যাক্টিভেটেড, মানে যখন শুধুমাত্র 8 ভোল্টের ভোল্টেজ সোর্সটা আছে তখন যে কারেন্ট পাবো সেটাই হচ্ছে আই প্রাইম। এটা আমি বলে দিলাম। আচ্ছা, তো যখন আমি ধরে নিচ্ছি যে আমি আই প্রাইম ক্যালকুলেট করব এবং শুধুমাত্র 8 ভোল্ট অ্যাক্টিভেটেড, মানে তখন হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর যে 6 ভোল্টের যে সোর্স দুটো থাকছে তারা হয়ে যাবে হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড। তো কথা হচ্ছে একটা সোর্সকে ডিঅ্যাক্টিভেট করে কিভাবে সেটা আমাদের একটু জানতে হবে। তো একটু একটা সোর্সকে কিভাবে ডিঅ্যাক্টিভেট করে সেটা হচ্ছে, সোর্স যেহেতু আছে দুই টাইপের, ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে হচ্ছে শর্ট সার্কিট, আর কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে হচ্ছে ওপেন সার্কিট। আমি সার্কিটের শর্ট ফর্ম সিকেটি লিখে দিলাম। আচ্ছা, ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে সেটাকে শর্ট সার্কিট করে দেয়া, আর কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে হচ্ছে সেটাকে ওপেন সার্কিট করে দেয়া। এখন অনেকের কাছে মনে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কেন? তো কেন সেটাই আমি একটু তোমাকে একটু হালকা ব্রিফ করি, তারপর আমি আসতেছি এখানে। ধরো একটা ভোল্টেজ সোর্স ছিল 6 ভোল্টের, তার সাথে সার্কিটে একটা রেজিস্টর কানেক্টেড ছিল 2 ওহমের। আচ্ছা, এই ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে কি? যে তার ভ্যালু 0 সেট করা। একটা ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে হচ্ছে তার ভ্যালু 0 সেট করা। ডিঅ্যাক্টিভেট করা মানে কি? যে সার্কিটে সে কোনো কিছু প্রোভাইড করতে পারতিছে না। তাহলে আগে সে 6 ভোল্ট কনস্ট্যান্ট দিচ্ছিল, এখন কোনো ভোল্টেজই সে দিতে পারছি না, সো 0 ভোল্ট। আর 0 ভোল্ট মানে জানি আমরা শর্ট সার্কিট। সো আলটিমেটলি আমি যদি বলি এই ভোল্টেজ সোর্সটাকে ডিঅ্যাক্টিভেট করো, যে কোনো সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে হচ্ছে তার ভ্যালু 0 সেট করা। আর ভ্যালু যদি 0 সেট করি তার মানে সেটা একটা শর্ট সার্কিট হয়ে যাবে, কারণ আমরা জানি যে ভোল্টেজের ভ্যালু 0 ভোল্ট মানে হচ্ছে সেটা একটা শর্ট সার্কিট। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আবার যদি বলি কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করো, তাহলে ধরা যাক উপরে একটা কারেন্ট সোর্স ছিল, এখানে কারেন্ট সোর্সের সাথে 2 ওহম, কারেন্টের ভ্যালু 6 অ্যাম্পিয়ার। আচ্ছা, যে কোনো সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে তার ভ্যালুকে 0 সেট করা। তো 6 অ্যাম্পিয়ারকে যদি আমি ডিঅ্যাক্টিভেট করতে চাই, তাহলে এটা একটা কারেন্ট সোর্স, তাহলে কারেন্টের ভ্যালুটাকে 0 সেট করতে হবে। আর কারেন্টের ভ্যালু 0 মানে হচ্ছে সেটা একটা ওপেন সার্কিট। আমরা জানি যে কারেন্টের ভ্যালু 0 মানে হচ্ছে সেটা একটা ওপেন সার্কিট। কারেন্টের ভ্যালু 0 মানে কি? কারেন্ট এই পাথে যেতে পারতেছে না। আর যেতে পারতেছে না মানে কি? এই পাথে হিউজ পরিমাণ রেজিস্ট্যান্স আছে, মানে আসলে ওই পাথটা ওপেন। ওপেন মানে হচ্ছে হিউজ পরিমাণ রেজিস্ট্যান্স। ওকে, সো যদি কারো শর্ট সার্কিট আর ওপেন সার্কিট নিয়ে আমরা যদি কনফিউশন থাকে, তাহলে এখানে একটু বলে দিই। শর্ট সার্কিট আর ওপেন সার্কিট, শর্ট সার্কিট আর ওপেন সার্কিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, শর্ট সার্কিট মানে হচ্ছে ভোল্টেজ 0, ওকে, আর ওপেন সার্কিট মানে হচ্ছে কারেন্ট 0। কারেন্ট 0 মানে হচ্ছে এই পাথটা আছে, এটা হচ্ছে ওপেন সার্কিট, আর শর্ট সার্কিট মানে হচ্ছে এই কন্টিনিউয়াসলি এরকম। এখন যেহেতু শর্ট সার্কিট আর ওপেন সার্কিট বলেই ফেললাম, তাহলে এখানে আরেকটু কনসেপ্ট দিই, তারপর আমরা ম্যাথটাতে চলে যাই। এটা হচ্ছে বাসাবাড়িতে আমাদের অনেক সময় ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট শর্ট সার্কিট হয়ে যায়। শর্ট সার্কিট হয়ে গেলে আমরা দেখি যে আগুন টাগুন জ্বলে, আগুন ধরে যায়, পুড়ে যায় অনেক কিছু। তার মেইন কারণটা হচ্ছে কি, আমরা বাসাবাড়িতে যে কম্পোনেন্ট গুলো থাকে, ধরো একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সের সাথে ধরো একটা প্যারালাল একটা রেজিস্টর কানেক্টেড আছে, ধরো একটা 10 ভোল্ট। এখন কোনো কারণে যদি রেজিস্টরটা যদি শর্ট হয়ে যায়, ধরো কোনো কারণে যদি রেজিস্টরটা যদি শর্ট হয়ে যায়, মানে রেজিস্টরটা ধরো কোনো কারণে নষ্ট হয়ে গেল, রেজিস্টর নষ্ট হয়ে গেল মানে কি, তার আর এর ভ্যালু 0। আর এর ভ্যালু যে শর্ট সার্কিট মানে ভি ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 0, আর এর ভ্যালু 0। তাহলে আর এর ভ্যালু যদি 0 হয়, তাহলে খেয়াল করে দেখো আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। সো 10 ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি। সো যেখানে একটা রেজিস্টর থাকে, রেজিস্টরের কাজ হচ্ছে কারেন্টকে লিমিট করে দেয়া। কিন্তু রেজিস্টর যদি নাই থাকে, তাহলে হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করে, আর এত কারেন্ট কোনো ওয়্যারই সাস্টেইন করতে পারে না, তখন সেটা জ্বলে যায়। সেটাকে আমরা বলি শর্ট সার্কিট। ভি ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 0। আর ওপেন সার্কিট মানে হচ্ছে কারেন্টের ভ্যালু 0, মানে আর ইকুয়াল টু ইনফিনিটি। কারেন্টের ভ্যালু 0 মানে কি? দেখো কারেন্ট ডিপেন্ড করে রেজিস্টরের উপর। রেজিস্টরের ভ্যালু 0, তাহলে ইনফিনিটি কারেন্ট। আর রেজিস্টর যদি হয় ইনফিনিটি, তাহলে কারেন্টের ভ্যালু তো 0 হবেই হবে, কারণ ইনফাইনাইট রেজিস্ট্যান্স ভ্যালু মানে হিউজ পরিমাণে বাধা। তো হিউজ পরিমাণে বাধা থাকলে সেখানে তো কারেন্ট ফ্লো করতে পারে না। এটা হচ্ছে ওপেন সার্কিট। সো ধরো তুমি একটা তোমার মোবাইল চার্জ দিলা, যদি কোনো কারণে যদি মোবাইল যদি চার্জ না হয়, তার মানে কোনো একটা জায়গায় ওপেন সার্কিট হয়ে গেছে। ওপেন সার্কিট মানে তুমি যেখানে পাওয়ারের সকেটে যেখানে কানেক্ট করছো, হয়তো ওখানে লুজ হয়ে গেছে, ঠিকঠাক কানেকশন পাচ্ছে না, এই হচ্ছে আর কি ওপেন সার্কিট।
তো আমরা আবারও আমাদের সিলেবাস থেকে অনেক আসলে একটু বাইরের দিকে চলে গেছে, বাট এই কনসেপ্ট একটু জানা দরকার। মানে আমি আগে শর্ট সার্কিট ওপেন সার্কিট বলিনি, তো এই কনসেপ্ট একটু জানা দরকার দেখে আমরা দিলাম। বাট আমাদের মেইন যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে হচ্ছে ভোল্টেজ সোর্সে হলো জিরো সেট করা, মানে শর্ট করা, আর কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে সেই কারেন্ট সোর্সটাকে ওপেন করে দেয়া। সো আমি যদি এবার এই কনসেপ্ট দিয়ে যদি এখানে যদি আই প্রাইমের ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই, আই প্রাইম মানে হচ্ছে 8 ভোল্টটা থাকবে হচ্ছে আমার অ্যাক্টিভেটেড, আর বাকি সবকিছু থাকবে ডিঅ্যাক্টিভেটেড। তো 8 ভোল্ট যদি অ্যাক্টিভেটেড থাকে আর বাকি সবকিছু যদি ডিঅ্যাক্টিভেটেড থাকে, তাহলে আমি এটার জন্য আগে সার্কিটটা আগে ড্র করি, নতুন করে সার্কিটটা ড্র করি। এই যে সার্কিটটা, সেখানে প্লাস মাইনাস 8 ভোল্ট আমার আগের মতোই থাকবে। 8 ভোল্টের উপরে 6 ওহমের রেজিস্টর তো থাকবেই। রেজিস্টর থেকে উপরের দিকে তোমার একটা 2 ওহমের সোর্স আসছে, সেটাও নিচের দিকে থাকবে। দেখো 8 ভোল্ট অ্যাক্টিভেটেড, বাকিগুলো ডিঅ্যাক্টিভেটেড। আর কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে কি ওপেন করে দেয়া, আর ওপেন করে দেয়া মানে সেখানে কারেন্ট সোর্সটা আসলে থাকবে না। তারপর এখানে আবার 8 ওহম যেটা আছে সেটা তার মতোই থাকবে। আবার এই ভোল্টেজ সোর্সটাকে ডিঅ্যাক্টিভেট করা, ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে ভোল্টেজটাকে শর্ট করে দেয়া। তো যে উপরে যে পয়েন্ট আর যে নিচের পয়েন্টের মধ্যে ভোল্টেজ সোর্সটা ছিল, সেই দুই পয়েন্টের মধ্যে আমি একটা শর্ট সার্কিট টেনে দিলাম। তো এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এটা এক্সামে ড্র করতে হবে, কারণ ইকুইভ্যালেন্ট সার্কিট না ড্র করলে তো তুমি তো ক্যালকুলেটই করতে পারবে না। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? তাহলে আই প্রাইম হচ্ছে সেই কারেন্টটা যেটা 8 ওহমের মধ্যে দিয়েই যাবে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যখন শুধুমাত্র 8 ভোল্ট সোর্স থাকবে তখনই 8 ওহমের মধ্যে যে কারেন্টটা যাবে সেটাকে আই প্রাইম। তাহলে আমি খেয়াল করে দেখো যে যখন 8 ভোল্ট অ্যাক্টিভেটেড, তখন এই 8 ওহমের মধ্যে যে কারেন্টটা যাবে সেটাই হচ্ছে আই প্রাইম। এখন এই আই প্রাইম তুমি ক্যালকুলেট করার জন্য অনেকগুলো থিওরাম অ্যাপ্লাই করতে পারো, সরি অনেকগুলো মেথড অ্যাপ্লাই করতে পারো। তুমি চাইলে মেশ করতে পারো, তুমি চাইলে নোট করতে পারো, তুমি চাইলে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতে পারো। তোমাকেই সিলেক্ট করে নিতে হবে যে এই সার্কিট থেকে আই প্রাইম ক্যালকুলেট করার জন্য তুমি কোন মেথডটুকু অ্যাপ্লাই করবা। যেমন এই সার্কিটে আমার জন্য মনে হয় যে আই প্রাইম অ্যাপ্লাই করার জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে সহজ ব্যাপার, আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কারণ সার্কিটে সবগুলো রেজিস্টর সিরিজে কানেক্টেড। সো আমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্টর নিয়ে যদি ডিভাইড করে দেই, তাহলে যে কারেন্টটা পাবো সেটাই তো সবগুলো কম্পোনেন্টের মধ্যে দিয়ে ফ্লো করবে। সো আমি যদি এই অনুযায়ী যদি আই প্রাইমের ভ্যালু বের করি, তাহলে ভি তো হচ্ছে ভোল্টেজ সোর্স 8 তো আছেই আগে, আর ইকুইভ্যালেন্ট যেহেতু সবগুলো রেজিস্টর সিরিজে কানেক্টেড, সো 6 প্লাস 2 প্লাস 8 মানে 0.5 অ্যাম্পিয়ার মনে আসে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, বা বুঝতে কোনো প্রবলেম হলে। কারো কোনো কোশ্চেন আছে? এই কথা শোনা যাচ্ছে তো নাকি? স্যার কোয়েশ্চেন নাই। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। মাঝে মাঝে একটু সাউন্ড টাউন করো না, তাহলে নিজে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় আসলে যে শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না। ওকে, তো আমার আই প্রাইম ক্যালকুলেট করা শেষ। এখন ধরো আমার ক্যালকুলেট করতে হবে আই ডাবল প্রাইম। তো আমি আই ডাবল প্রাইমের ভ্যালুটুকু এখন আমি ক্যালকুলেট করি। তো আই ডাবল প্রাইম ক্যালকুলেট করতে হবে আমি আগেই ধরে নিচ্ছি যে আই ডাবল প্রাইম মানে হচ্ছে সেই কারেন্টটা, আমি যদি আই ডাবল প্রাইম যদি ক্যালকুলেট করি, আই ডাবল প্রাইম হচ্ছে সেই কারেন্টটা যখন 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটাই মতো শুধুমাত্র অ্যাক্টিভেটেড। যখন সার্কিটে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটা থাকবে শুধুমাত্র, তখন যে কারেন্ট সেটাই হচ্ছে আই ডাবল প্রাইম। তাহলে আমি যদি তাহলে 2 অ্যাম্পিয়ারটা যদি অ্যাক্টিভেটেড থাকে, তাহলে বাকি যে সোর্স দুটো আছে তারা হয়ে যাবে ডিঅ্যাক্টিভেটেড, 8 ভোল্ট ডিঅ্যাক্টিভেটেড, 6 ভোল্ট ডিঅ্যাক্টিভেটেড হবে। তাহলে আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু যদি ড্র করি, তাহলে আগে উপরের টুকু করে নিই নিজের সুবিধার জন্য। 6 ওহম আগের মতোই থাকবে, প্যারালালি এখানে আছে 2 ওহমের একটা রেজিস্টর আছে, নিচে এদিকে কারেন্ট আছে হচ্ছে তোমার হচ্ছে এখানে 2 অ্যাম্পিয়ার, আর 8 ওহম তো আগের মতোই থাকলো। আর তারপর 6 ভোল্ট যদি ডিঅ্যাক্টিভেট, সো এটাকে শর্ট করে দেয়া, 6 সরি এদিকে 8, এদিকে 6 ভোল্ট ডিঅ্যাক্টিভেট মানে এটাকেও শর্ট করে দেয়া, এন্ড ফাইনালি যদি শর্ট হয়ে যায় তারপর দুটোকে তাহলে আমি নিচে তো অ্যাড করা ছিল। এই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্টর, যেখানে এই কারেন্টটা হচ্ছে আই ডাবল প্রাইম। এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা না স্যার। আচ্ছা, তাহলে এই সার্কিট থেকে যদি তুমি আই প্রাইমের যদি ভ্যালু ক্যালকুলেট করতে চাও, তুমি চাইলে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে কারেন্ট ডিভাইডারও অ্যাপ্লাই করতে পারো। ইনফ্যাক্ট হচ্ছে এই সার্কিটটা থেকে আমি কিভাবে এই কোন পজিশন মানে কোন মেথডটুকু অ্যাপ্লাই করবো সেটা আমার উপর ডিপেন্ড করতেছে।
দেখো এই সার্কিটটাকে যদি আমি যদি একটু যদি 90 ডিগ্রি যদি রোটেট করি তাহলে সার্কিটটা দেখতে অনেকটা এরকম হবে, তাহলে হয়তো আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই সার্কিটে 2 অ্যাম্পিয়ার আছে, 2 অ্যাম্পিয়ারের সাথে প্যারালালি একটা রেজিস্টর আছে, যে রেজিস্টরটা হচ্ছে 2 ওহম। আর এই সার্কিটে যা ছিল এটা ছিল উপর থেকে এদিকে ছিল মনে হয় একটা 8 ওহম, আর নিচের দিকে মনে হয় সেম আমার এখান থেকে এখানে ছিল হচ্ছে 6 ওহম। আমি সার্কিটটাকে একটু নিজের মতো করে একটু ড্র করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, যেখানে এই পার্টটুকু হচ্ছে আই ডাবল প্রাইম। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সার্কিটটাকে রিড্র করে এই সার্কিটটি কিভাবে পাচ্ছি? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এই সার্কিটটাকে আমি আরেকবার সিম্পলিফাই করতে পারি। কিরকম সিম্পলিফাই করতে পারি? আমি দেখো যদি এই সার্কিটটাকে 2 অ্যাম্পিয়ার সোর্সটাকে আমি ঠিক রাখলাম, 2 অ্যাম্পিয়ারের সাথে 2 ওহম তো প্যারালালি কানেক্টেড ছিল, এটা তো আমি আগের মতোই লিখে দিলাম। আবার খেয়াল করে দেখো ওই 8 ওহম আর নিচের এই 6 ওহমটা কিন্তু সিরিজে কানেক্টেড, 8 ওহম আর 6 ওহম কিন্তু সিরিজে কানেক্টেড। আর আমরা জানি যেহেতু সিরিজ কানেকশনে কারেন্ট যেহেতু সেম, আমি যদি এটাকে দুটো যদি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টর যদি করে দেই, তাহলে এখানে মনে হয় 14 ওহম আসতেছে, আর 14 ওহমের একটা টার্মিনাল যাবে এখানে আর একটা টার্মিনাল আসবে এখানে। এবং আমার যে কারেন্ট আই প্রাইমের ডিরেকশন ছিল, এটা যেহেতু এই 8 ওহমের উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তার মানে এই কারেন্টটা হবে হচ্ছে আই ডাবল প্রাইম। এই সার্কিটটা যে নতুন করে ড্র করলাম, রিড্র করলাম, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে খেয়াল করে দেখো যে এখানে তুমি চাইলে সিম্পলিফাই না করে শুরুতে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারতো। আমার কাছে মনে হচ্ছে যে মেশ অ্যানালাইসিসের দিকে আমি যাব না, আমি ডিরেক্ট যদি এবার যদি ক্যালকুলেট করি, আমি এখানে ইজিলি কারেন্ট ডিভাইডার ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারি। কারেন্ট ডিভাইডার ফর্মুলা দিয়ে যদি ক্যালকুলেট করি, আমার কারেন্ট ডিভাইডার ফর্মুলা বলে যেই রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে চাচ্ছি তার অপোজিট রেজিস্টরটা চলে যাবে উপরে, মানে 2 চলে যাবে উপরে, ডিভাইড বাই দুটোর সামেশন মাল্টিপ্লাইড বাই সোর্স কারেন্ট 2। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। এটাই তো আসলে। স্যার হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল আর কি হ্যাঁ স্যার, বলো। এখানে আই ডাবল প্রাইমের স্যার জায়গাটা কিভাবে মানে আই ডাবল প্রাইমের ফিক্সড? ডিরেকশনটা কিভাবে দেখো, খেয়াল করে দেখো যে অরিজিনাল সার্কিট থেকে শুরু করি। অরিজিনাল কারেন্ট আই ছিল 8 ওহমের মধ্যে দিয়ে, তাই না? সো আই ডাবল প্রাইমও হবে 8 ওহমের মধ্যে দিয়ে। তো খেয়াল করে দেখো 8 ওহমের এই কারেন্টটা ফ্লো করতেছে কোথা থেকে, তোমার যদি সুবিধার জন্য করে দেই, ধরো এই পয়েন্টটাকে, এই যে 2 অ্যাম্পিয়ারের এই যে টার্মিনালটা, সেটাকে ধর নাম দিলাম হচ্ছে পয়েন্ট এ, আর 2 অ্যাম্পিয়ারের আরেকটা পয়েন্টকে নাম দিলাম বি। তাহলে আই ডাবল প্রাইম, আচ্ছা এটা যদি হয় তাহলে এই সার্কিটে তো পয়েন্ট এ হচ্ছে এটা আর পয়েন্ট বি হচ্ছে এটা, আবার এই সার্কিটে পয়েন্ট এ হচ্ছে এটা আর এই সার্কিটে পয়েন্ট বি হচ্ছে এটা। তাহলে এবার যদি এই এ আর বি এর রেসপেক্টে যদি আমি আই প্রাইমের ডিরেকশনটুকু দেখি, তাহলে আই প্রাইমের ডিরেকশন ছিল এ থেকে বি এর দিকে। তাহলে এই সার্কিটে দেখো এ থেকে বি এর দিকে, এন্ড এই সার্কিটে দেখো এ থেকে বি এর দিকে। এবার কি ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমি যদি সার্কিটটা যদি এখানে সলভ করি 1/4 আসে মনে হয় এখানে, না 1/4 মানে 0.25 অ্যাম্পিয়ার। ক্যালকুলেশনে ভুল হলে তোমরা একটু নিজেরা একটু কষ্ট করে একটু দেখে নিও, হ্যাঁ? আমি শুধু তাড়াতাড়ি করতে চাচ্ছি তো। সো খেয়াল করে দেখো যে আমরা এই যে মেথডটা যে করতেছি, খেয়াল করে দেখো যে সুপারপজিশন থিওরেমের জন্য কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে সেই আগের সব কনসেপ্টই দরকার পড়তেছে। এই জন্য তোমরা আগে যদি কেউ যদি ঠিকঠাক মতো পড়ে না আসো, কষ্ট করে আরেকবার নতুন করে একটু রিভিউ দিয়ে নিও, কারণ ওই কনসেপ্ট গুলো ছাড়া এই 10 নাম্বার পাওয়াটা তোমার জন্য খুবই টাফ হয়ে যাবে। ফাইনালি আমার বাকি থাকলো হচ্ছে আই ট্রিপল প্রাইম। আচ্ছা, আই ট্রিপল প্রাইম মনে হয় সেই কেসটা ছিল যখন 6 ভোল্ট অ্যাক্টিভেটেড। সো 6 ভোল্ট যদি অ্যাক্টিভেটেড থাকে আর বাকি সব সোর্স হয়ে যাবে ডিঅ্যাক্টিভেটেড। তো বাকি সব সোর্স যদি ডিঅ্যাক্টিভেটেড যদি থাকে, আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু যদি ড্র করি, তাহলে 6 ভোল্ট থেকেই ধরো শুরু করলাম, 6 ভোল্ট অ্যাক্টিভেটেড থাকলো, 6 ভোল্টের সাথে উপর থেকে তো 8 ওহমের রেজিস্টরটা তো ছিলই। যেহেতু 2 অ্যাম্পিয়ার ডিঅ্যাক্টিভেটেড আর কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট করা মানে ওপেন হয়ে যাওয়া, ওপেন হয়ে যাওয়া মানে হচ্ছে এখানে এই সার্কিটে যেটা আসবে 2 ওহম চলে আসবে, আর এইদিকে তো আগের মতোই তো 6 ওহম তো আছেই, আর এই 8 ভোল্টকে ডিঅ্যাক্টিভেট করা মানে ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করা মানে শর্ট করে দেয়া। সো এই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর আই ট্রিপল প্রাইম হবে ওই আইটা যা ছিল সেটাই হবে, কিন্তু তখন তার নাম দিব হচ্ছে আই ট্রিপল প্রাইম। ওকে, এখন আমি যদি কারেন্ট যদি এই সার্কিটের যদি কারেন্ট ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখো আই প্রাইমের মতোই তো একটা ভোল্টেজ সোর্স, তিনটা রেজিস্টর সিরিজে কানেক্টেড। সো আমি যদি কারেন্ট আই যদি ধরো এটাকে একটা আই নাম দিলাম, আই অফ 6 ভোল্ট নাম দিলাম, এটাকে যদি দেই তাহলে আই অফ 6 ভোল্ট মানে ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। এটার আমি যদি ভ্যালু যদি ক্যালকুলেট করি, ভোল্টেজ মানে হচ্ছে 6, আর যেহেতু তিনটা রেজিস্টর সিরিজে কানেক্টেড, সো 6 প্লাস 2 প্লাস 8। ওকে, সো 6 ডিভাইডেড বাই মনে হয় এখানে চলে আসে হচ্ছে 16 ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 8। 125 এ কিছু 1 ডিভাইডেড বাই 0.125, তো সেই অনুযায়ী
0.35 এর মতো কিছু একটা মনে হয় আসে এখানে, একটু দেখে নিও 0.375 এর মতো। আচ্ছা, বাট ফ্যাক্ট হচ্ছে আমি যে কারেন্টটা ক্যালকুলেট করছি সেই কারেন্টটা কি আই ট্রিপল প্রাইমের সমান হবে কিনা এটা একটা আমাকে চিন্তা করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। দেখো আমরা যে কারেন্টটা ক্যালকুলেট করলাম সেটা কোন কারেন্ট, সেটা হচ্ছে 6 ভোল্ট থেকে যে কারেন্টটা এক্সিট করে। আর আমরা জানি যে একটা ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট সবসময় এক্সিট করে। আমরা জানি যে একটা ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট সবসময় এক্সিট করে। সো এই সার্কিটে তুমি যদি একটা কারেন্ট যদি দেখতে চাও 6 ভোল্টের কারেন্টটা, তাহলে 6 ভোল্টের কারেন্টটা কিন্তু এই ডিরেকশনে ফ্লো করবে, যেটা আমি ক্যালকুলেট করলাম আই অফ 6 ভোল্ট। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট অল টাইম এক্সিট করে। ওকে, তাহলে খেয়াল করে দেখো যে আমি যে আই অফ 6 ভোল্ট যেটা ক্যালকুলেট করলাম এটা কিন্তু 8 ওহমের মধ্যে দিয়েই যাচ্ছে। বাট ফ্যাক্ট হচ্ছে আমার 8 ওহমের মধ্যে দিয়ে যেই ডিরেকশনে কারেন্ট দরকার, এই আই অফ 6 ভোল্টটা তার অপোজিট ডিরেকশনে ফ্লো করতেছে। আমি যে কারেন্ট ক্যালকুলেট করতে যাচ্ছি 8 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, আই অফ 6 ভোল্টটা 8 ওহমের মধ্যে দিয়ে ফ্লো করতেছে। সো আমি যে আই ট্রিপল প্রাইম চাচ্ছি এটা আলটিমেটলি আই অফ 6 ভোল্টেরই সমান, ম্যাগনিটিউড সেম। কারণ আই ট্রিপল প্রাইম মানে 8 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, আই অফ 6 ভোল্ট মানে হচ্ছে 8 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট। বাট ডিফারেন্সটা হচ্ছে আই ট্রিপল প্রাইমের ডিরেকশন যেদিকে, আই 6 ভোল্টের ডিরেকশনটা তার অপোজিটে। সো আমার সিম্পলি আই ট্রিপল প্রাইম ইকুয়াল টু মাইনাস আই অফ 6 ভোল্ট। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এই টাইপের ম্যাথ তো মনে হয় আমাদের কাছে নতুন নয়, যে কারেন্টের ভ্যালু এরকম অপোজিট আসার কারণে আমরা মনে হয় টুকটাক মনে হয় নোট বা মেশের মধ্যে মনে হয় এরকম কিছু একটা দেখছি মনে হয়। সেটা ভ্যালু আসবে হচ্ছে তোমার হচ্ছে মাইনাস 0.375, 375ই হওয়ার কথা এখানে। তাহলে ফাইনালি আমি লিখতে পারি এ পর্যন্ত করার পরে কিন্তু ম্যাথ শেষ না, কারণ তুমি সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করতেছো। সো ফাইনালি সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই মনে মতো উই নো, আমরা আগে থেকেই ডিসাইড করে রাখছি যে আই প্রাইম হবে আই প্রাইম তো না, আই হবে আই ইকুয়াল টু আই প্রাইম প্লাস আই ডাবল প্রাইম প্লাস আই ট্রিপল প্রাইম। আমি নিজে আসলে ভ্যালু গুলো ভুলে গেছি যে আই প্রাইম আই ডাবল প্রাইম আই একটা ভ্যালু মনে ছিল 0.5, আই প্রাইম ছিল মনে হয় 0.5, আই ডাবল প্রাইম ছিল মনে হয় 0.25, আর আই ট্রিপল প্রাইমের ভ্যালু আসলে মাইনাস 0.375, এটাই তো আসে। আর মনে হয় 0.5 ছিল মনে হয়। ওকে, সো আলটিমেটলি তোমাকে যখন ম্যাথ করতে বলবে, সো ফাইনালি তোমার এই ভ্যালু পর্যন্ত তোমাকে মাস্ট আসতে হবে। 0.5, 0.25, 0.7 মনে হচ্ছে, সো এখানে মনে হয় 0.375 অ্যাম্পিয়ার, এটা মনে হয় আসে আর কি ভ্যালুটা। তো এই সুপারপজিশন থিওরাম এবং এই সেই অনুযায়ী ম্যাথটা কিভাবে করতে হবে এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারো। দেখো এখানে কয়টা কারেন্টের সামেশন হবে সেটা তুমি শুরুতে ডিসাইড করে নিবা। জয়টা সোর্স, তয়টা কারেন্টের সামেশন। সোর্স যদি দুটো থাকতো তাহলে তোমাকে 2বার সলভ করা লাগতো, সোর্স যেহেতু 3টা আছে তোমাকে 3বার সলভ করতে হচ্ছে। স্যার একটা কোশ্চেন করার ছিল। হ্যাঁ শিওর শিওর শিওর। এই বাই স্যার দা, এই যে কোশ্চেন যখন করবা, স্যার একটা কোশ্চেন করা ছিল সব বলার দরকার নেই, ডাইরেক্ট কোশ্চেন করে ফেলো। স্যার এখানে স্যার এই যে 6 ভোল্টের সাথে যেটা করছেন স্যার আই ট্রিপল প্রাইম আর স্যার মাইনাস আই 6 আচ্ছা, ভোল্টের মধ্যে যে এই যে 6 ভোল্ট থেকে, এই 6 ভোল্ট সোর্স থেকে যে কারেন্টটা এক্সিট করবে তার ডিরেকশন কি ক্লকওয়াইজ হবে নাকি কাউন্টার ক্লকওয়াইজ হবে? তোমার কাছে কি মনে হয়? আই ট্রিপল প্রাইম কি ভুলে যাও, 6 ভোল্ট সোর্স থেকে একটা কারেন্ট তো এক্সিট হবে, মানে একটা সোর্স থেকে তো কারেন্ট তো আউটপুটে আসে। তো 6 ভোল্ট সোর্স থেকে কারেন্টটা কি ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে নাকি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে? মানে ক্লকওয়াইজ ডিরেকশন মানে হচ্ছে এটা তো এই দুটোই ডিরেকশনে হতে যাবে। পারে স্যার অ্যান্টি দুটো হতে পারে। ক্লকওয়াইজ। অন্য কেউ কি এটার আনসার দিতে পারবা যে 6 ভোল্ট ভোল্ট সোর্স থেকে কারেন্টটা কোন দিকে আসবে? স্যার সব মানে সময় স্যার সব সময় যে স্যার কারেন্ট সোর্স, শোনো অল টাইম মনে রাখবা ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এক্সিট করে। এটা তোমাদের আগেরই কনসেপ্ট, ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এক্সিট করে। সো 6 ভোল্ট ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল তো উপরে দেয়া আছে, সো এই সার্কিটে কারেন্ট ফ্লো করবে 6 ভোল্টের থেকে উপর থেকে নিচে এই ডিরেকশনে ফ্লো করবে। সাইফুল বুঝতে পারছো এটা? জি স্যার। ওকে, স্যার তাহলে সব ক্ষেত্রে স্যার মানে পজিটিভ টার্মিনাল দিয়ে অল এক্সিট টাইম অল টাইম। হ্যাঁ, এটা তো আমরা মনে হয় সেই পাওয়ার যখন চ্যাপ্টার 1 স্যার পড়ছিলাম তখনই স্যার পড়ছিলাম। পাওয়ার হ্যাঁ, করার সময় তো আমরা অনেকগুলো ভোল্টেজ করার সময় স্যার আমরা হুম। নেগেটিভ সাইড দিয়েও স্যার ভোল্টেজ ইয়েটা স্যার এক্সিট হয়েছিল। হ্যাঁ, সেটা ছিল প্যাসিভ পাওয়ার কনভেনশন, সরি মানে প্যাসিভ সাইন কনভেনশন ছিল। কিন্তু ওটার আগে আমরা বলছিলাম যে অল টাইম ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এক্সিট করবে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন?
যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি ব্রেকটা হয়তো দিতাম, বাট যেহেতু এখানে আমরা এই ম্যাথটা করতেছি সুপার পজিশনের, আমি আরেকটা ম্যাথ করাবো, কারণ দেখো এই জিনিসটা একদমই কমন। সো আমি সুপার পজিশনের আরেকটা ম্যাথ করাবো, একটা করানোর পর তারপর তোমাদেরকে ব্রেক একটু কোশ্চেন ছিল স্যার। ও সরি সরি, হ্যাঁ ধরো, হ্যাঁ বলো। স্যার এখানে যে আইটা স্যার এই ডিরেকশনে যাচ্ছে স্যার, মানে 8 ওহম দিয়ে স্যার এই রেজিস্ট্যান্স দিয়ে, যদি স্যার ডিরেকশনটা স্যার চেঞ্জ হয়ে যেত তাহলে স্যার যদি চেঞ্জ হয়ে যেত তাহলে মানে তোমার কথা হচ্ছে কি তোমাকে এই ডিরেকশনেই ক্যালকুলেট করতে হবে, তাতে ভ্যালু পজিটিভ আসুক নেগেটিভ আসুক তাতে কিছু আসে যায় না। তাহলে কি স্যার মানে কারেন্ট সোর্সটা যে ডিরেকশনে থাকে স্যার, আমি কি ওই ডিরেকশনটা ধরে করলে কি তুমি স্যার তুমি তুমি নরমালি কারেন্ট ক্যালকুলেট করবা কি, তুমি সোর্স তোমাকে যে ডিরেকশনে কারেন্ট দিবে তুমি ওটাই আগে ফলো করবা। যেমন 8 ভোল্ট ভোল্টেজ সোর্সটা আমি অ্যাক্টিভেট ধরলাম, জানা কথা 8 ভোল্টের কারণে এই দিকে ফ্লো করবে, আমি ওটাই ক্যালকুলেট করলাম, তারপর সেটা এই আই এর ডিরেকশনের সাথে ম্যাচ করে নাকি করে না সেই অনুযায়ী প্লাস মাইনাস দিব। আবার 2 অ্যাম্পিয়ারের কারণে কারেন্ট দেখো 2 অ্যাম্পিয়ার যেদিকে ডিরেকশন দেখাচ্ছে সেদিকে তো কারেন্ট ফ্লো করবে, আমি এই কারণেই আগে কারেন্টটা ক্যালকুলেট করলাম, তারপর দেখবো যে এই 2 অ্যাম্পিয়ারের কারেন্টের ডিরেকশনটা ওই আই এর সাথে ম্যাচ করে কিনা। এভাবে তুমি যখন সার্কিট যখন অ্যানালাইজ করবা আগে সোর্স যেদিকে কারেন্ট ফ্লো করাচ্ছে ওই কারেন্টটা আগে ক্যালকুলেট করবা, তারপর তার সাথে অরিজিনাল কারেন্টের ডিরেকশনটা ম্যাচ করে প্লাস বা মাইনাস দিবা। ওকে থ্যাংক ইউ। তাহলে আমি আরেকটা ম্যাথ করাই, তাহলে আমার একটা কনসেপ্ট, আমি ম্যাথ পুরোটা করাবো না, আমি এখন যে ম্যাথটা করাচ্ছি এটা পুরোটা করাবো না, আমি শুধুমাত্র তোমাদেরকে একটু মুখে মুখে সার্কিট শুধু অ্যানালাইজ করে হয়তো দেখাবো। ধরো এই সার্কিটের মধ্যে তোমাকে যে কোশ্চেন করছে, দেখো এখানে তোমাকে ক্যালকুলেট করতে বলছে ভি নট ক্যালকুলেট করতে বলছে। ভি নট ইকুয়াল টু 3 ওহম রেজিস্টরের একটা পটেনশিয়াল ডিফারেন্স প্লাস উপরের দিকে মাইনাস নিচের দিকে। ওকে, তো ভি নট কয়টা ভোল্টেজের সামেশনের হবে সেটা ডিপেন্ড করবে সার্কিটে কয়টা সোর্স আছে। সার্কিটে যেহেতু সোর্স আছে 3টা, সো ভি নট কে আমি লিখতে পারি ভি নট, তুমি 1ও দিতে পারো, ধরো ভি নট 1 প্লাস ভি নট 2 প্লাস ভি নট 3। আর আমি একটু বলেই, ভি নট 1 তখন হবে যখন 2 অ্যাম্পিয়ারটা অ্যাক্টিভেটেড, ভি নট 2 তখন হবে যখন এই 20 ভোল্টেরটা অ্যাক্টিভেটেড, আর ভি নট 3 তখন হবে যখন হচ্ছে 1 অ্যাম্পিয়ারটা অ্যাক্টিভেটেড। ওকে, আচ্ছা তাহলে আমি যদি এই সার্কিটটা এখন যদি তোমাকে যদি সলভ করে যদি দেখাতে, আমি শুধু তোমাকে শুধু একটু দেখাচ্ছি যে সার্কিটটা কিভাবে সলভ করতে হবে। ধরো ভি নট 2 তুমি ক্যালকুলেট করতে চাচ্ছ, তো ভি নট 2 যদি ক্যালকুলেট করতে চাও তাহলে এই সোর্সটা অ্যাক্টিভেটেড আর বাকি দুটো সোর্স ডিঅ্যাক্টিভেটেড। সো বাকি দুটো সোর্স যদি ডিঅ্যাক্টিভেটেড হয় তাহলে তোমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সার্কিটটুকে আগে ড্র করে নিতে হবে। সার্কিটটুকু যদি আমি ড্র করি তাহলে প্লাস মাইনাস দিলাম, 20 ভোল্ট লিখলাম, 20 ভোল্ট থেকে উপরের দিকে 4 ওহমের রেজিস্টর আছে সেটা লিখলাম, 4 ওহম থেকে ওইদিকে 2 ওহমের একটা রেজিস্টর চলে গেছে সেটা লিখলাম, 2 ওহম থেকে নিচের দিকে তোমার হচ্ছে 6 ভোল্ট 3 ওহম আছে সেটা লিখলাম, এর অ্যাক্রসে ভোল্টেজটাকে প্লাস মাইনাস ভি নট 2 নাম দিলাম। এখানে একটা কারেন্ট সোর্স ছিল কিন্তু কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট করা মানে ওপেন করা আছে, এখানে কিছু থাকবে না। উপরের দিকে গেলাম, 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স ছিল কিন্তু সেটা ওপেন হয়ে যাচ্ছে, সো এখানে কিছু থাকবে না। সো উপরের দিকে 6 ওহমের রেজিস্টর আছে, 6 ওহমের রেজিস্টরটাকে লিখলাম। এই ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তাহলে দেখো এটাকে আমি দেখো ফার্দার আরো সিম্পলিফাই করতে পারি, কি রকম, এই যে এই 4 আর 2 ওহম তারা নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড, সো 4 প্লাস 2 সিরিজে কানেক্টেড, তারপর সেইটার সাথে আবার উপরে যে 6টা আছে সেটা প্যারালালি কানেক্টেড। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এই 4 ওহম 2 ওহম সিরিজে কানেক্টেড, সিরিজ কানেকশনের সাথে উপরে 6টা প্যারালালি কানেক্টেড, সো টোটাল যদি করি আমি ওখানে 3 ওহম চলে আসবে। সো আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু যদি ড্র করি তাহলে দেখো নোড অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস কিছু করতে হচ্ছে না, ডাইরেক্টলি এখানে একটা 3 ওহমের রেজিস্টর চলে আসছে, আর আগে থেকে তো এই 3 ওহমটা এখানে আছেই। কারো কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে? আচ্ছা, সো এই 3 ওহমের অ্যাক্রসে প্লাস মাইনাস ভি নট 2 ক্যালকুলেট করতে বলছে। তাহলে এখন খেয়াল করে দেখো একটা ভোল্টেজ সোর্স দুটো রেজিস্টর সিরিজে কানেক্টেড, সো এখানে ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করা যাবে, ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করা যাবে। আর ভোল্টেজ ডিভাইডার ল আমাকে কিন্তু এটাও বলে যে যে দুটো রেজিস্টর নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড তাদের ভ্যালু যদি সেম হয় তাহলে ইনপুট পটেনশিয়ালটা তাদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে যাবে। সো যেহেতু দুইটার ভ্যালু সেম 3 সো আমি ডিরেক্টলি লিখতে পারি ভি নট 2 ইকুয়াল টু ডিরেক্টলি লিখতে পারি 10 ভোল্ট, বা তুমি যদি আরো ডিটেইলসে যদি দেখতে চাও ভি নট 2 ইকুয়াল টু যেই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করতেছি সেটা উপরে ডিভাইডেড বাই দুটো সামেশন মাল্টিপ্লাইড বাই সোর্স ভোল্টেজ 20। ওকে, এবং খেয়াল করে দেখো যে 20 ভোল্টের কারণে প্লাস যেদিকে হয় ভি নট 2 প্লাস 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 ঠিক দিকে আছে, সো ডিরেক্টলি ভি নট 2 ইকুয়াল টু 10 ভোল্ট। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে যা করালাম? আমি একটু ফাস্ট করাচ্ছি কারণ আসলে সব কনসেপ্ট পুরনো তো, বাট যদি একটু বেশি ফাস্ট যদি হয়ে যায় তাহলে আমাকে একটু কাইন্ডলি একটু বলো যদি বুঝতে প্রবলেম হয়, কারণ আমি ধরে নিয়েছি যেহেতু তোমরা মিড এক্সাম দিয়ে আসছো,
সো মোটামুটি তোমরা এইসব বেসিক কনসেপ্টটুকু জানো। সো স্টিল যদি কারো যদি মনে হয় যে একটু বেশি ফাস্ট যাচ্ছেন তাহলে একটু বলো আমাকে। আমি যেহেতু আসলে লাস্ট দিনে ক্লাসটা নিইনি এই জন্য একটু ফাস্ট আগাচ্ছি। এরপর ধরো আমি V03 ক্যালকুলেট করতে চাচ্ছি। V03 হচ্ছে সেই কারেন্টটা, সরি সেই ভোল্টেজ যখন এই 1 অ্যাম্পিয়ারটা অ্যাক্টিভেটেড, 1 অ্যাম্পিয়ারটা অ্যাক্টিভেটেড। আমি ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করেই এতক্ষণ পর্যন্ত করতে পারতেছি, বাট তার মানে কিন্তু এই না যে তোমাকে ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার লই অ্যাপ্লাই করতে হবে। তোমার কাছে যদি মনে হয় তুমি নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে চাও, করতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো মেথড অ্যাপ্লাই করলেই হয়ে যাবে এখানে। আমি যদি এটা যদি সার্কিটটুকু তাহলে যদি রিড্র করি, তাহলে এই 1 অ্যাম্পিয়ারের সোর্স আগের মতো যা আছে থাকবে, 1 অ্যাম্পিয়ার নিচের দিকে, এর সাথে ডান দিকে 2 ওহম, আর এবং প্রত্যেকটা স্টেপের তোমাকে সার্কিটটাকে ড্র করে দেখাতে হবে মাস্ট। এক্সামে তোমাকে প্রত্যেকটা স্টেপের এই যে একটা সোর্স অ্যাক্টিভেটেড বাকিগুলো ডিঅ্যাক্টিভেটেড, এই সার্কিটটা ম্যান্ডেটরি, তোমাকে প্রত্যেক স্টেপের জন্যই তোমাকে এটা দেখাতে হবে। সো এই 3 ভোল্ট থাকলো উপরে। এবার আমরা যদি আসি, এই যে 4 ওহম ছিল, 4 ওহমটা আছে এই দিকে, ওকে। আর এরপর ছিল ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট, মানে ভোল্টেজ সোর্স হয়ে গেল শর্ট, ওকে। এরপর যদি উপরের দিকে যদি উঠি, 2 অ্যাম্পিয়ার তো ডিঅ্যাক্টিভেটেড, সো কারেন্ট সোর্স এখানে থাকতেছে না, বাকি থাকলো তোমার হচ্ছে এখানে 6 ভোল্টের ভোল্টেজ সোর্স, এই 6 ভোল্টের ভোল্টেজ সোর্সটা এখানে। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো এটা নিয়ে। ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু কিভাবে আমি ড্র করলাম। এখন ফ্যাক্ট হচ্ছে এই সার্কিটটা যখন এই পজিশনে যখন চলে আসলো, এই পজিশনে আসার পর তুমি নরমালি এমনিতে হয়তো রিডিউস করা যায়, বা তুমি যদি চাও ইজিলি এটা সলভ করতে পারো একটা নোড। এখন ধরো তুমি এখানে ধরো, আমি ধরো ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করার জন্য আমাকে সার্কিটটাকে সিম্পলিফাই করতে হবে। আপাতত আমার কাছে দেখে মনে হচ্ছে যে সার্কিটটি সিম্পলিফাই করা বেশ টাফ, তাহলে আমি চিন্তা ভাবনা করি তাহলে নোড বা মেশ কোন একটা দিকে যাওয়া যায় নাকি। ওকে, এখন নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করব নাকি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব, তার উপর ডিপেন্ড করতেছে যে কোনটা আমার জন্য কনভেনিয়েন্ট হবে। তো আমি এটা চিন্তা ভাবনা করি যে নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করলে ভালো হবে নাকি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করলে ভালো হবে, কোনটা ভালো হবে এটা একটু চিন্তা। এটা কিন্তু আলটিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিডিউস করা যায়, বাট আমি ওইদিকে যাচ্ছি না, আমরা যেহেতু নোড আর মেশ আমাদের জন্য কনভেনিয়েন্ট ওইদিকেই যাচ্ছি। তো চিন্তা ভাবনা করি যে আমি যদি এখানে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি তাহলে কয়টা ইকুয়েশন আসবে, আর যদি নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করি তাহলে কয়টা ইকুয়েশন আসবে সেটা আমি চিন্তা ভাবনা করি। সো এখানে যদি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি তাহলে দেখো আমার 3টা মেশ আসবে, এবং প্লাস তার উপর এখানে আবার একটা তোমার সুপার মেশও চলে আসবে। বাট আমি যদি এখানে যদি নোড অ্যানালাইসিস মেথড যদি অ্যাপ্লাই করি, খেয়াল করে দেখো, নোড অ্যানালাইসিস মেথডে যদি আমি এই পয়েন্টটাকে যদি গ্রাউন্ড সেট করি, এই পয়েন্টটা গ্রাউন্ড মানে এই পয়েন্টটাও গ্রাউন্ড, সো বাকি থাকলো দুটো নোড, একটা হচ্ছে V1 একটা হচ্ছে V2। কারো কি কোনো কনফিউশন আছে বুঝতে? আচ্ছা, আর সিম্পল ব্যাপার, দেখো তোমাকে তুমি যদি নোড অ্যানালাইসিস মেথড অ্যাপ্লাই করে যদি V1 V2 ক্যালকুলেট করো, তোমার দরকার V0 মানে হচ্ছে এই V02 মানে হচ্ছে এই প্লাস মাইনাস 2। তাহলে আমি তো ডিরেক্টলি লিখতে পারি এখান থেকে V02 ইকুয়াল টু পজিটিভ টার্মিনালের পটেনশিয়াল V2 মাইনাস নেগেটিভ টার্মিনালের পটেনশিয়াল মানে হচ্ছে 0। সো আমি লিখতে পারি V02 ইকুয়াল টু V2। কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে এইভাবে তুমি নিজেটা বাকিটা করে ফেলো, আমি এখানে করাচ্ছি না। আর যদি কেউ যদি চাও তাহলে সিরিজ প্যারালাল কনসেপ্ট দিয়ে করতে পারো, যারা সিরিজ প্যারালাল ভালো পারো। যে কেউ যদি চাও সিরিজ প্যারালাল করে আমাকে মেইল করে দিও, আমি সেটা চেক করে দিব, কোনো প্রবলেম নেই। আমি লাস্টেরটা একটা করে দিই, সেটা হচ্ছে V01টা বাকি ছিল। V01 মানে হচ্ছে যখন 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভেটেড। মেইনলি করা হচ্ছে ইকুইভ্যালেন্স, এই সার্কিটটা কি রকম সেটা দেখানোর জন্য। সার্কিট অ্যানালাইসিস তো তুমি পারোই। সো আমি যদি এবার যদি করি তাহলে উপরে যে 6 ওহমের রেজিস্টর ছিল সেটা ঠিকই থাকবে আগের মতো, এর সাথে যে প্যারালালি যেটা আছে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের সোর্স, সেটাও থাকবে। এরপর এখান থেকে যদি হয় এরকম যে নিচে হচ্ছে 4 ওহম আছে, তারপর হচ্ছে এখানে 2 ওহম আছে, সেটাও থাকবে। এরপর হচ্ছে নিচে যে এই 3 ওহমের অ্যাক্রস আছে এটাও থাকবে, বাকিগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। আমি বাকিগুলোকে কিভাবে ডিঅ্যাক্টিভেট করব, এই যে 20 ভোল্টের সোর্স আছে তাকে হচ্ছে শর্ট করতে হবে, আমি তাকে শর্ট করে দিলাম। এরপর এই 1 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্সটা আছে সেটা তো ওপেন হয়ে গেছে, এই হচ্ছে ওপেন। সো এই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট, যেখানে V0 হচ্ছে প্লাস মাইনাস V02, সরি V01। কারো কি ইকুইভ্যালেন্ট সার্কিটটা নিয়ে কি কনফিউশন আছে? ওকে, তাহলে এবার দেখো এই পার্টটুকু আমি তোমাকে একটু সিম্পলিফাই করে দিই। খেয়াল করে দেখো যে তোমার হচ্ছে 3 ওহম এটা দরকার, তাহলে আমি এক কাজ করি, এই যে সেই 4 আর 2 যে নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড আছে, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে 4 আর 2 নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড? সেইখানে দেখা যাচ্ছে যে 4 আর 2 নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড, সেটা হচ্ছে 6 ওহম।
আবার এই যে 6 ওহমটা এই দুই পয়েন্টের মধ্যে আছে, আবার দেখো উপরে যে 6 ওহম সেটাও কিন্তু এই দুই পয়েন্টের মধ্যে আছে। তার মানে আমি কি বলতে পারি না যে উপরে 6 ওহম নিচে 6 ওহম নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড? সো আমি যদি সার্কিটটাকে যদি একটু যদি সিম্পলিফাই করি তাহলে খেয়াল করে দেখো যে আমার 2 অ্যাম্পিয়ার তো আগের মতোই থাকতেছে এইরকম ডিরেকশনে, এর দুই পাশে 6 আর 6 প্যারালালি হয়ে যাচ্ছে 3 ওহম, আর নিচের দিকে যে 3 ওহমটা ছিল সেটা এখনো আছে 3 ওহম, এটা এরকম থেকে এরকম করে দিলাম আমি, এটা 3 ওহম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই সার্কিটটাকে যদি আবার যদি ফার্দার যদি আমি যদি সিম্পলিফাই করতে চাই তাহলে তুমি এক কাজ করো, তুমি একটু খেয়াল করে দেখো যে নিচের যে 3 ওহমটা আছে আর উপরে যে 3 ওহমটা আছে এরা কিন্তু প্যারালালি কানেক্টেড। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে এই নিচের যে 3 ওহম আর উপরে যে 3 ওহম প্যারালালি কানেক্টেড? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সো তুমি চাইলে এখান থেকে এক কাজ করতে পারো, তুমি এই সার্কিটটাকে ফার্দার সিম্পলিফাই না করে তুমি এটাও করতে পারো যে এই যেহেতু একটা কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সের সাথে দুইটা রেজিস্টার প্যারালালি কানেক্টেড, সো কারেন্ট ডিভাইডার ল অনুযায়ী তুমি করতে পারো, সেটাও করতে পারো। সো আমি ওভাবেই করে দিই, আমি ধরো একটা আপাতত করে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু কারেন্ট ডিভাইডার ল, আমি যদি কারেন্ট ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি তাহলে আমি জানি কারেন্ট ডিভাইডার রুল আমাকে বলে যদি দুটো রেজিস্টর প্যারালালি কানেক্টেড থাকে যাদের ভ্যালু সেম, যদি দুটো রেজিস্টর প্যারালালি কানেক্টেড থাকে যাদের ভ্যালু সেম, তাহলে কারেন্টটা তাদের মধ্যে দুই পার্টে ইকুয়াল পার্টে স্প্লিট হয়ে যায়। সো সোর্স থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, এদিকে যাবে 1 অ্যাম্পিয়ার আর এদিকেও চলে যাবে 1 অ্যাম্পিয়ার। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে ভ্যালু সেম হলে ভোল্টেজটুকু ইকুয়াল হবে, আর কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে যদি রেজিস্টরের ভ্যালু সেম হয় তাহলে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো এখন V01 আমরা জানি অ্যাকর্ডিং টু ওহমস ল V01 ইকুয়াল টু I ইনটু R, মানে এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করে সেটা মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু। তো এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে 1 অ্যাম্পিয়ার, সো কারেন্টের ভ্যালু হচ্ছে 1 মাল্টিপ্লাইড বাই রেজিস্টরের ভ্যালু হচ্ছে 3। এতটুকু বুঝতে কি কারো কোনো কনফিউশন আছে? তাহলে ফাইনালি আমি শেষ করে দিই, সেটা ফ্যাক্ট হচ্ছে এখানে আসার পরে একটা কারেকশন আমাকে মাথায় রাখতে হবে। আমি কোনো একটা ক্লাসে বলছিলাম মনে হয় যে ওহমস ল থেকে আমরা জানি যে ওহমস ল থেকে ভি ইকুয়াল টু আই আর যখন আমরা অ্যাপ্লাই করি, ওহমস লতে ভি ইকুয়াল টু এই কারেন্ট আর ভোল্টেজের ডিরেকশনটা এমন ভাবে হতে হবে যে কারেন্টটার জন্য ভোল্টেজের পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি নেয়, রেজিস্টরের পজিটিভ টার্মিনাল দিয়ে সবসময় কারেন্ট এন্ট্রি নেয়, তখনই তুমি ভোল্টেজের ভি ইকুয়াল টু আই আর ল অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু খেয়াল করে দেখো আমার এখানে V01 এর মানে আমি যদি বলি যে এই ফর্মুলা অনুযায়ী, তাহলে আমার নরমালি রেজিস্টর হচ্ছে কি, রেজিস্টরের এই কথাটা ভালো মতো শুনে রাখো যে রেজিস্টরের কোনো পজিটিভ নেগেটিভ টার্মিনাল বাই ডিফল্ট থাকে না, রেজিস্টরের পজিটিভ বা নেগেটিভ টার্মিনাল বাই ডিফল্ট দেয়া থাকে না, রেজিস্টরের সেটাই পজিটিভ টার্মিনাল যেই টার্মিনাল দিয়ে কারেন্ট এন্ট্রি নেয়, রেজিস্টরের পজিটিভ টার্মিনাল সেটাই যেই টার্মিনাল দিয়ে সোর্স থেকে কারেন্ট আসে। তো খেয়াল করে দেখো যদি এই যে 3 ওহম এই 3 ওহমের মধ্যে দিয়ে এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, সো এটা হবে তার প্লাস, এটা হচ্ছে মাইনাস, যেই টার্মিনাল দিয়ে কারেন্ট এন্ট্রি নেয় সেটাই হচ্ছে তার বাই ডিফল্ট প্লাস। আবার 2 অ্যাম্পিয়ার এর কারণে এই যে 1 অ্যাম্পিয়ার যে কারেন্টটা আসতেছে এই অনুযায়ী এই রেজিস্টরে প্লাস হবে নিচের দিকে, মাইনাস হবে উপরের দিকে। ভালো মতো শুনে রাখো রেজিস্টর এমন একটা এলিমেন্ট যার কোনো ফিক্সড, সরি এখন কি শোনো, সবাই কি শুনতে প্রবলেম হচ্ছে সবারই? না স্যার ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, তাহলে মনে ম্যাডাম আপনার নেটের প্রবলেম। আচ্ছা আবার বলি যে ভালো মতো মাথায় রাখো যে ভোল্টেজ সোর্সের প্লাস মাইনাস যেমন ফিক্সড, রেজিস্টরের কিন্তু প্লাস মাইনাস ফিক্সড না, রেজিস্টরের কোন টার্মিনালটা প্লাস হবে আর কোন টার্মিনালটা মাইনাস হবে সেটা পুরোটাই ডিপেন্ড করে যে এর কারেন্ট কোন ডিরেকশনে যাচ্ছে। রেজিস্টরের যেই টার্মিনাল দিয়ে কারেন্ট এন্ট্রি নিবে সেটাই হবে তার প্লাস, সার্কিট থেকে রেজিস্টরের যে টার্মিনালে কারেন্ট এন্ট্রি নিবে সেটাই হবে তার প্লাস। তো এই সার্কিট অনুযায়ী কারেন্ট আমার এন্ট্রি নিচ্ছে নিচের টার্মিনালটা দিয়ে, সো নিচের দিকে হওয়ার কথা ছিল প্লাস, কিন্তু তোমাকে উল্টো ডিরেকশনে ক্যালকুলেট করতে বলছে, মানে তোমাকে ক্যালকুলেট করতে বলছে তুমি 3 ওহমের অ্যাক্রসেই ভোল্টেজ ক্যালকুলেট করো কিন্তু উপরের দিকে প্লাস ধরে। তো আমি সার্কিট অ্যানালাইজ করে দেখলাম যে অরিজিনাল প্লাস হচ্ছে নিচে, বাট তোমাকে ধরতে বলছে উপরের দিকে প্লাস, তাহলে ওই একই জিনিস ভেক্টরিক্যাল জিনিস, যে যেদিকে প্লাস ছিল তুমি যদি তার অপোজিট ডিরেকশনে যদি প্লাস ধরো তাহলে তার সামনে একটা মাইনাস চলে আসবে, সো ভ্যালু হয়ে যাবে -3 ভোল্ট। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তাহলে এখন দেখো V01 এর ভ্যালু আমি ক্যালকুলেট করলাম, V02 আগেই ক্যালকুলেট করা ছিল, V03 ও তো আমি আগেই ক্যালকুলেট করছি, সো এবার তিনটাকে তুমি যোগ করবা, যার সামনে প্লাস আছে প্লাস মাইনাস কিছু আসে যায় না, যেভাবে আছে সেভাবেই করবা। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো এই ম্যাথটার জন্য।
সো আমি যেহেতু একটা কনসেপ্ট দিলাম, এই কনসেপ্টটা দিয়ে আমি এটা ব্রেকে চলে যাব। আমরা মনে 6-7 মিনিটের ব্রেক দিতে পারি। ধরো কোনো কারণে এই একটা ভোল্টেজ সোর্স, একটা রেজিস্টর আর একটা রেজিস্টর সিরিজে কানেক্টেড, তোমাকে বললো এই রেজিস্টরের অ্যাক্রসে প্লাস মাইনাস ভি নট ক্যালকুলেট করো। দেখো এই রেজিস্টরে প্লাস মাইনাস ভি নট যদি ক্যালকুলেট করো, ধরো এটা ধরো হচ্ছে 2 ওহম, এটাও ধরো 2 ওহম, আর সেটা ধরো হচ্ছে 6 ভোল্ট, কথার কথা, যেহেতু ভ্যালু সেম, সো ভি নট হয়ে যাবে হচ্ছে আমি জানি 3 ভোল্ট। এবার খেয়াল করে দেখো তো সোর্সের যে ডিরেকশন, সোর্সের প্লাস উপরের দিকে, সো কারেন্টটা সোর্সের এদিক থেকে এদিকেই তো যাবে। সো দেখো রেজিস্টরের পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এন্ট্রি নিচ্ছে, সো ভি নট ইকুয়াল টু 3 ভোল্ট, ঠিক আছে। কিন্তু সার্কিটটা যদি কখনো যদি এমন হতো প্লাস মাইনাস, প্লাস উপরের দিকে মাইনাস নিচের দিকে ঠিকই আছে, তোমার এখানেও 2 ওহম আছে, এখানেও ধরো তোমার 2 ওহম আছে, কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে বলছে ভি নট এবার প্লাস মাইনাস অপোজিট ডিরেকশনে। আচ্ছা, তো ফার্স্ট অ্যাকর্ডিং টু ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা আমরা জানি যে ভি নট ইকুয়াল টু 3 ভোল্ট হবেই হবে, কারণ দুইটা ভ্যালু সেম। এরপর তোমাকে দেখতে হবে যে ডিরেকশনটা ঠিক আছে কিনা। সোর্স থেকে কারেন্ট এসে এই টার্মিনাল দিয়ে এন্ট্রি নিচ্ছে রেজিস্টরের, সো অরিজিনালি এই রেজিস্টরের বাম দিকে হওয়ার কথা ছিল প্লাস, কিন্তু তোমাকে বলছে তুমি উল্টা দিকে প্লাস ধরে ক্যালকুলেট করবা। সো যখন এরকম হবে তুমি দেখবা যে রেজিস্টরের অরিজিনাল প্লাস যেদিকে হওয়ার কথা ছিল তার অপোজিট ডিরেকশনে যদি তোমাকে প্লাস ধরতে বলে, তখন তুমি তার সামনে একটা মাইনাস সাইন দিয়ে দিবা। এই আর কি একটু আগে যেটা বললাম তারই হচ্ছে সামারাইজ করে এটা, এটা আমি অ্যাডিশনালি অ্যাড করে দিচ্ছি। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। তাহলে আমরা এখন একটা ব্রেকে চলে যাই, আমরা 36 এ ক্লাস আবার স্টার্ট করব। আর সবাই চ্যাট বক্সে কষ্ট করে নিজেদের আইডি গুলো লিখে দাও।
আজকে যেহেতু প্রচুর স্টুডেন্ট আছে আমাদের ক্লাসে, মোটামুটি আজকে মনে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেয়া দরকার। সেটা হচ্ছে একটু টাফ কথাই বলতেছি, মনে হয় রেকর্ডিংটা এখন অফ করে দিই একটু, তারপর আমরা যখন ক্লাস শুরু করবো তখন আবার